দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কলে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন এবং সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। সাথে থাকছেন দেশ বরেণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় প্রবীণদের মুখ ও দাঁতের চিকিৎসা, এবং এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে থাকছেন অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন আল আজাদ, একাডেমিক পরিচালক মেন্ডি ডেন্টাল কলেজ ও হাসপাতাল। তাছাড়া উনি হচ্ছে স্পেশাল হেলথ কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হিসেবে জড়িত রয়েছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আপনাকে ধন্যবাদ এবং যমুনা টিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজ যে বিষয়ে কথা বলছি প্রবীণদের মুখ ও দাঁতের চিকিৎসা নিয়ে। প্রবীণদের ক্ষেত্রে প্রথমে আপনার কাছে একটু জানার চেষ্টা করব, আসলে প্রবীণ আমরা কাদের বলছি? ধন্যবাদ। আসলে আজকের বিষয়ের মুখবন্ধ হিসেবেই এটা জানাটা খুব জরুরি। প্রবীণ আসলে আমরা সারা পৃথিবীতে বিভিন্নভাবে তাদেরকে সংজ্ঞায়িত করা হয়, কিন্তু আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে আসলে মৃত্যুহার, জন্মহার বা আয়ুষ্কাল অনুযায়ী এটা ধার্য করা হয়। সেই মোতাবেক আসলে আমরা 60 মানুষদেরকে সাধারণ অর্থে প্রবীণ বলে থাকি। এবং আমি যদি ফার্দার বৈজ্ঞানিক ক্লাসিফিকেশন করি তাহলে 65 থেকে 74 হচ্ছে আর্লি অ্যাডাল্ট, আর্লি ওল্ড, 75 থেকে 84 হচ্ছে মিডিল ওল্ড, এবং ওল্ডেস্ট ওল্ড হচ্ছে 85+। এভাবে আমরা যদি খুব বেশি বিভাজনে যাই, প্রবীণ বলতে আমরা মোটা দাগে বুঝি 60 ব্যক্তিদেরকে যারা সমাজে জীবিত আছেন। ধন্যবাদ স্যার। প্রবীণদের মুখ ও দাঁতের আসলে কি কি সমস্যা আপনারা পেয়ে থাকেন? প্রবীণদের মুখ ও দাঁতের বিষয়ে বলতে গেলে আসলে আপনারা জানেন বা আমরা সবাই জানি যারা আমরা হেলথ কেয়ার সেক্টরে কাজ করি বা যারা শিক্ষকতার সাথে জড়িত আছি, প্রবীণ জনগোষ্ঠীর মুখ ও দাঁতের প্রধানত যে সমস্যাগুলো আমরা দেখি, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা তাদের নিজস্ব অবহেলা বা অতিব্যস্ততা বা পেশাগত ব্যস্ততা বা জীবন সম্পর্কে ব্যস্ততার কারণে, কিংবা অবহেলা একটি অবশ্যই বড় ব্যাপার, নানাবিধ কারণে যেটি বিশেষত দেখা যায় সেটা হচ্ছে দন্তহীন মুখ। এটি একটা বড় একটি সমস্যা এবং প্রায় 23.68% মানুষের এই অবস্থাটা আছে। কয়েকটি ক্ষুদ্র গবেষণা বাংলাদেশে আছে, আমি সেটির পরিপ্রেক্ষিতে কথাটি বললাম। অর্থাৎ মুখে দাঁতই থাকে না, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি ইডেন্টুলাস জ। কারোর একটা পাটিতে কোনো দাঁতই থাকে না, আবার কোনো কোনো ক্ষেত্রে কারোর দুটো পাটিতেই দাঁত নাই। তো এর বাদে আমরা যাদের দাঁত রয়েছে তাদের মধ্যে আমরা মাড়ির কিছু রোগ দেখে থাকি, কারণ 50 বা 60-এর ঊর্ধ্বে বয়স গেলে তখন কিছু সিস্টেমিক ডিজিজ আমাদের শরীরে বাসা বাঁধে, কারণ ইমিউনিটিটা আস্তে আস্তে কমতে থাকে। হ্যাঁ, তবে ব্যতিক্রম আছে, বাট আমি কমনলি যেটা বললাম, তো দাঁত ও মাড়ির রোগটা বেশি হতে থাকে। এবং দাঁতের অভাবে মুখ মানে দন্তহীন একটা মুখ চলে আসে বেশিরভাগ ক্ষেত্রে। আর যদি থেকেও থাকে অযত্নে, অবহেলায় কিংবা নিজের ব্যস্ততার কারণে, আমরা নেগলেক্টেড মাউথ তো পেরিওডন্টাইটিস নামের মাড়ি এবং দাঁতের প্রদাহজনিত রোগ দেখি। এবং অবশ্যই কমনলি ডেন্টাল ক্যারিজ বা দন্তক্ষয় তো থাকছেই, কারণ যখন প্লাগ বা মাড়ির রোগ থাকছে বা অল্প কয়েকটি দাঁত থাকছে তখন তার দাঁতের ক্ষয় রোগটা কমনলি থেকেই যায়। মোটা দাগে এই 3টা সমস্যা আমরা পাই। এছাড়া তো যখন আমরা বিশ্লেষণে যাব আরও নানাবিধ সমস্যা পাই, তো সেটি না হয় পরেই বললাম, কিন্তু মোটা দাগে এই 3-4টে সমস্যা আমরা যারা এই বিষয়টা নিয়ে কাজ করি বা যারা করছেন তাদের থেকে অভিজ্ঞতা নিয়ে কথাটা বলতে পারি। খুব সুন্দর করে বলেছেন স্যার। প্রবীণদের আসলে দাঁত যদি না থাকে, অনেকে বলে থাকেন যে 60 ঊর্ধ্ব হয়ে গিয়েছে, দাঁত লাগিয়ে কি করব, দাঁতের চিকিৎসা হলে আসলে দরকার নাই আর কি, দাঁতের চিকিৎসা করে আসলে কি হবে, কিছুদিন পর হয়তো আমি আর বাঁচবো না, এই ধরনের কথা কিন্তু রোগীরা সাধারণত বলে থাকেন। তবে দাঁত না থাকলে যে অপুষ্টির একটা বিষয়, নিবিড় সম্পর্ক রয়েছে, এই বিষয়ে একটু আপনার কাছে জানতে চাইবো। দাঁত না থাকলে তার সাথে অপুষ্টি বা হচ্ছে কি ঘন ঘন আরও রোগগুলো যে বেড়ে যাওয়া, এই বিষয়টার সাথে কি সম্পর্ক আসলে জড়িত রয়েছে? অবশ্যই একটি নিবিড় এবং খুব ক্লোজ ইন্টার রিলেশন আছে তাদের মধ্যে। বিষয়টি এরকম যে প্রথম যে আপনার প্রশ্নের প্রথম অংশটি যেটা ছিল সেটা হচ্ছে যে আর কতদিন বা বাঁচব। আসলে আমরা যে ধর্মে বিশ্বাস করি না কেন, লাইফ অ্যান্ড ডেথ বা জন্ম মৃত্যু কিন্তু সৃষ্টিকর্তার হাতেই থাকেন। এবং পাশাপাশি বিজ্ঞান আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ। গ্লোবাল সায়েন্স এবং গ্লোবাল মেডিকেল ট্রিটমেন্ট মডালিটিস, ফ্যাসিলিটিস, টেকনোলজির আপগ্রেডেশন, অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উন্নতি বা চিকিৎসকদের নিজ প্রচেষ্টায় উন্নতির নানা কারণে লাইফ এক্সপেক্টেন্সি বা আয়ুষ্কাল কিন্তু বাংলাদেশে বেড়েছে। তো গড় আয়ুষ্কাল কিন্তু এখন আমাদের 52 বা 68 থেকে 76 বা এই পর্যন্ত। জন্মহার কমেছে, মৃত্যুহারও কমেছে,
সো পপুলেশন কন্ট্রোলের দিকে দেশ যাচ্ছে এবং মৃত্যুহার কমে আয়ুষ্কাল বাড়ছে, সেই ক্ষেত্রে কিন্তু ওই কথাটা মোটা দাগে ঠিক না যে আর কতদিন বাঁচব। নাম্বার 2, যে তাহলে পুষ্টির অভাবে কি ঘটনাটা ঘটছে বা কি প্রবলেমটা তাদের মুখ ও দাঁতের হচ্ছে। আসলে বলা হয় ডেন্টিস্ট্রিতে বলা হয় মাউথ ইজ দ্য গেটওয়ে অফ দ্য ওরাল হেলথ। এটা শুধু ডেন্টিস্ট্রি না, জেনারেল হেলথ সিস্টেমে বলা হয়। অ্যান্ড ইভেন দো এটাও বলা হচ্ছে যে মাউথ ইজ ওর্স দ্যান দ্য অ্যানাস। কখন এটা মাউথ ওর্স? যখন আপনি তার যত্ন নেবেন না এবং আপনি অপুষ্টিতে ভুগবেন। আর কখন মাউথ ইজ দ্য গেটওয়ে ওরাল হেলথ? যখন আপনি রাইটলি অ্যান্ড প্রপারলি মুখটাকে ইউজ করবেন। অর্থাৎ খাদ্য গ্রহণ, আমাদের সামাজিক ব্যবস্থার সাথে পরিচিত হওয়ার জন্য, সমাজে চলার জন্য কথা বলা, নিজের আত্মপ্রকাশ, সামাজিক মেলবন্ধন, এই কাজগুলোর জন্য স্পিচ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। সুতরাং শুধু যে খেয়ে বাঁচতে হবে শুধু তা না, আত্মবিশ্বাসের ব্যাপার আছে, সামাজিকভাবে নিজের সামাজিক অবস্থাটা। কারণ পাশাপাশি সামাজিক অবস্থা যদি ভালো না হয়, নিজের মুখেই যদি দুর্গন্ধ থাকে, আমি যদি খেতেই না পারি, তো শারীরিক মানসিক দুই দিক দিয়েই উনি একটা বাজে অবস্থার মধ্যে যাবেন। পাশাপাশি খাবার যদি কম গ্রহণ করা হয় কিংবা যদি পুষ্টিগত খাবার ঠিকমতো না খাওয়া হয় দাঁতের অভাবে বা দাঁতের রোগের কারণে, তাহলে তো অবশ্যই তার পুষ্টিহীনতা থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতাও কমবে। কথা বলছিলাম প্রবীণদের মুখ ও দাঁতের চিকিৎসা নিয়ে, এবং আপনি বলছিলেন আসলে দাঁতের অনুপস্থিতির জন্য পুষ্টি এবং পুষ্টির সাথে আসলে কি সম্পর্ক রয়েছে। আপনার কাছে একটু জানার চেষ্টা করব, যদি দাঁত না থাকে সেক্ষেত্রে চিকিৎসার ব্যবস্থা অবশ্যই রয়েছে, কি কি চিকিৎসা ব্যবস্থা বর্তমানে বিদ্যমান রয়েছে? হ্যাঁ, ধন্যবাদ। বাংলাদেশের বিদ্যমান যে মুখ ও দাঁতের চিকিৎসা আছে, আসলে ওইভাবে যে প্রবীণদের জন্য এখন পর্যন্ত আগারগাঁওয়ে আমাদের যে চিকিৎসা, একটি আমাদের প্রবীণ হিতৈষী সংঘ বাংলাদেশ সরকারের এবং জরাবিজ্ঞান এবং চিকিৎসা প্রবীণ সংঘ বলে যেটা আছে, সেখানে একটা হসপিটাল আছে এবং সেখানে একটা টারশিয়ারি লেভেলের চিকিৎসা হয় এবং এটা ডে বাই ডে ডেভেলপ করছে। এর বাইরে বাংলাদেশে প্রবীণদের ফোকাস করে খুব বেশি চিকিৎসা প্রতিষ্ঠান আছে বলে আমার জানা নেই। হয়তো স্পেসিফিক ওল্ড হোমস বা বৃদ্ধ নিবাসগুলোতে তারা নিজেদের ব্যবস্থা করে থাকেন, কিন্তু মুখ ও দাঁতের যত্নের জন্য যে প্রবীণদের যে আলাদা ওরাল অ্যান্ড ডেন্টাল কেয়ার বা ওরাল অ্যান্ড ডেন্টাল সেন্টার একটা যে থাকার কথা, সেটা আমার জানা মতে বা তথ্য এবং গবেষণা মতে আজ অবধি হয়নি বাংলাদেশে। যদি আমার কথা ভুল হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আমার জানা মতে এটা নাই। তো সেই ক্ষেত্রে বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থায় কি করছেন, যারা আমাদের অভিজ্ঞ শ্রদ্ধেয় শিক্ষক আমাদের যারা আছেন, যারা বাংলাদেশের ডেন্টিস্ট্রির অনেক সিনিয়র প্রফেসর যারা চিকিৎসা করছেন, তারা বিশেষভাবে দেখে থাকেন এবং যারা সাবজেক্ট এক্সপার্ট, যারা বিশেষ মুখের অনেক রোগের যে বিষয়ভিত্তিক যে বিশেষজ্ঞ যারা আছেন, তারা যত্ন করে থাকেন। তো হয়তো এর মধ্যে কিছু চিকিৎসক ভালো করেন, তাদের কাছে এই প্রবীণ জনগোষ্ঠীরা চিকিৎসা নিয়ে থাকেন। তবে তাদেরকে এই ক্যাটাগরি, হেলথ ক্যাটাগরির এই এজ গ্রুপের জন্য যে ফোকাস দিয়ে আলাদা ওরাল অ্যান্ড ডেন্টাল হেলথ কেয়ার কর্নার বা সেন্টার করা, এটা যদি আমরা করতে পারি, বা এই জেরিয়াট্রিক ডেন্টিস্ট্রি বা জেরোডন্টিক্স বিষয় যেটা হোল ওয়ার্ল্ডে এখন সিনিয়র সিটিজেনদের জন্য হচ্ছে, সেটা যদি আমরা করতে পারি, সেটা দুইটা লাভ হবে। বিকজ যেটা এনারা কিন্তু নট ইন্ডিপেন্ডেন্ট, দিস পপুলেশন আর নির্ভরশীল। তো এই নির্ভরশীল জনগোষ্ঠীকে কেউ না কেউ হেল্প করতে হবে, হয় তার ফ্যামিলি কিংবা তার কেয়ার গিভার, এবং তাদের জন্যই কিন্তু আমাদেরকেও এগিয়ে আসতে হবে। সরকারি বেসরকারি উদ্যোগটা নেওয়াটা জরুরি দরকার হয়ে যায়। সুতরাং সেই ক্ষেত্রে যদি আমরা প্রবীণদেরকে ফোকাস করে আমরা ওরাল অ্যান্ড ডেন্টাল হেলথ কেয়ার করে থাকি, এবং সেই ডেন্টিস্ট্রির বিষয়ে অনেক কারিকুলামে আমাদের থাকে বা কারিকুলামকে আমরা অন্তর্ভুক্ত করে, জেরোডন্টিক্স বিষয়টা সারা পৃথিবীতে কিন্তু এখন ডেভেলপ করছে, স্পেশাল কেয়ার ডেন্টিস্ট্রি, সেটার আওতায় এনে যদি আমরা তাদের জন্য আলাদা একটা ব্যবস্থা করতে পারি, তাহলে সত্যিকার অর্থে একটা মানবিক কাজ হবে এবং একটা বয়সের গ্রুপের মানুষের জন্য একটা শ্রদ্ধার কাজ হবে এবং অবশ্যই মানব সেবা এবং দেশের জন্য কাজ হবে। সেটা আপনি বলছিলেন মুখ এবং দাঁত হচ্ছে আসলে আমাদের সামাজিক পরিচয়ের জন্য কিন্তু অনেক বেশি জরুরি। তবে আমি যে বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম, আপনি বলছিলেন যে উদ্যোগ নেওয়াটা প্রয়োজন, তবে বর্তমানে যেই ধরনের স্বাস্থ্য ব্যবস্থা আমরা হচ্ছে কি প্রবীণদের জন্য করতে পারি, বা বর্তমানে যে ধরনের স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে তবে তারা আসলে নিতে পারছেন না, সেই স্বাস্থ্য ব্যবস্থাগুলো কোনগুলো? হ্যাঁ, ধন্যবাদ। যে ব্যাপারটা তারা আসলে তো স্বাস্থ্য বিষয়টা তো, স্বাস্থ্য তো বিশাল এক সমুদ্র। যেহেতু আমরা আজকে মুখ ও দাঁতের বিষয় নিয়ে কথা বলছি, সেই বিষয়টাতেই হয়তো আমি ফোকাস করতে চাব। তো মুখ ও দাঁতের স্বাস্থ্য বিষয়টা নিয়ে, যেটা প্রবীণদের যে বিষয়টা নিয়ে আপনি বললেন যে কি বিদ্যমান ব্যবস্থাটা রয়েছে, বিদ্যমান ব্যবস্থাও যে ওইটাই আমাদের সেই হয়তো আমরা ব্যক্তিগত প্রশিক্ষণ বা আমরা সায়েন্টিফিক রুলস অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু তাদেরকে কেন্দ্র করে যে আলাদা সেন্টার তৈরি করা, হ্যাঁ প্রবীণ হসপিটাল আছে,
স্বাস্থ্যসেবা কেন্দ্র আছে এবং অনেক ফাউন্ডেশন আছে, এজিং সাপোর্ট ফোরাম আছে, জেরিয়াট্রিক ফাউন্ডেশন আছে, জেরিয়াট্রিক ওয়েলফেয়ার সেন্টার আছে, অনেক কিছু আছে। কিন্তু তাদের যে স্পেশাল হেলথ কেয়ারের আওতায় এনে তাদের জন্য, যেমন সিনিয়র সিটিজেন জন্য বাসে বসার ব্যবস্থা আলাদা আছে, কিউতে দাঁড়ানোর জন্য তাদের আছে, ব্যাংকে আছে, হসপিটালে আছে, কিন্তু স্বাস্থ্যের জন্য তাদেরকে যদি ক্যাটাগরাইজ করে একটু সুপিরিয়রিটি দেওয়া যায়। স্যার একটু জানার চেষ্টা করব, যদি হচ্ছে কোনো প্রবীণের আপনি বলছিলেন এক পাটির দাঁত না থাকতে পারে, আরেক পাটির দাঁত বা দুটো পাটির দাঁতই না থাকতে পারে, সেক্ষেত্রে আসলে আপনারা কি চিকিৎসা দিয়ে থাকেন? যদি কারো এক পাটির দাঁত নেই অথবা সম্পূর্ণ কোনো পাটির দাঁতই নেই, তারা আসলে কিভাবে তাদের খাদ্য গ্রহণ করবেন? কারণ যেহেতু আমরা জানি চিবিয়ে না খেলে হচ্ছে কি আসলে পুরোপুরি পুষ্টি পাওয়া যায় না, সেক্ষেত্রে আসলে আপনারা কি চিকিৎসা দিয়ে থাকেন? সেক্ষেত্রে আসলে আমি একজন চিকিৎসক হিসেবে অন্য চিকিৎসকদের সহ কথাটা বলছি। বর্তমান বিদ্যমান চিকিৎসা ব্যবস্থায় আমরা যেটা করি, কমপ্লিট ডেঞ্চার বা পার্শিয়াল ডেঞ্চার কিংবা থার্মোপ্লাস্টিক ডেঞ্চার, অর্থাৎ কৃত্রিম দাঁত অস্থায়ী করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে। আবার যারা ক্যাপাবল, যারা সামর্থ্য কিংবা যাদের সেই সুযোগ আছে, তাদের জন্য স্থায়ী ব্যবস্থা করে থাকি। সো কৃত্রিম দাঁত দুই ধরনের হয়, অস্থায়ীটাকে আমরা বলি ডেঞ্চার, যেটা মোস্ট মডিফাইড ভার্সন থার্মোপ্লাস্টিক ডেঞ্চার বলি, বা আমরা কমপ্লিট ডেঞ্চার বলি, বা অনেক ক্ষেত্রে ফ্লেক্সিবল ডেঞ্চার বলি, সেটা একটা। আর স্থায়ী দাঁত বলতে বলে আমরা ইমপ্লান্ট সাপোর্টেড ওভার ডেঞ্চার হয়, অথবা ইমপ্লান্ট সাপোর্টেড ফিক্সড প্রস্থেসিস বা ব্রিজ বা ক্রাউন করি, অর্থাৎ হাড়ের মধ্যে ইমপ্লান্ট, আপনারা জানেন ইমপ্লান্ট খুব পপুলার চিকিৎসা এখন। ইমপ্লান্ট, ডেন্টাল ইমপ্লান্ট প্রতিস্থাপন করে 4টা 6টা বা 8টা প্রতিস্থাপন করে পুরো এক পাটি বা দুই পাটির দাঁত স্থায়ীভাবে প্রতিস্থাপন করতে পারি। এই চিকিৎসা ব্যবস্থা এখন আছে। এখন এটাকে জনসম্পৃক্ত করা, কস্ট ইফেক্টিভ করা এবং রিজনেবল করা, এটার জন্য আমরা যেমন চেষ্টা করছি দ্রব্যমূল্যটাকেও কন্ট্রোল করা এবং সরকারকে এই জায়গায় এগিয়ে আসা, এই দুটি বিষয়ে দরকার। স্যার আমরা কথা বলছিলাম প্রবীণদের কমপ্লিট ডেঞ্চার এবং বলছিলেন ইমপ্লান্ট বিষয়, যেগুলো অত্যাধুনিক পদ্ধতি বর্তমানে। জানতে চাচ্ছিলাম আসলে এই অত্যাধুনিক পদ্ধতির সফলতা কেমন? দেখুন, যুগের সাথে তাল মিলিয়ে এবং সময়ের পরিবর্তনের সাথে সাথে এবং অবশ্যই বৈশ্বিক চিকিৎসা ব্যবস্থার উন্নতির সাথে সাথে সেই ছোঁয়া বাংলাদেশে লেগেছে এবং অনেক ভালো পরিমাণে লেগেছে। এবং আমি তো গর্ব করি যে আমাদের আশেপাশের যে দেশগুলো চিকিৎসা করছে, আমাদের কিন্তু ইউরোপিয়ান বা আমেরিকান ফ্লেভার আমাদের দেশে অনেক আছে, যার কারণে বিদেশ থেকে আমাদের প্রবীণরা টাকা খরচ করে দেশে এসে চিকিৎসা করে আবার বিদেশে ফেরত যায়। এটা কিন্তু অন্য প্রফেশনকে আমি সম্মান রেখেই বলছি, এটা একমাত্র ডেন্টাল প্রফেশনে কিন্তু সবচেয়ে বেশি, এটা প্রথমে বলছি। আর আপনি যেটা বললেন সফলতা বা ব্যর্থতা, অবশ্যই সফল যারা জিনিসগুলোকে মেনটেন করে। ধরেন আমাদের কৃত্রিম দাঁত, এটাকে পরিষ্কার করতে হয়, ঠিক মতো পড়তে হয়, ডেন্টাল সার্জন বা স্পেশালিস্ট যেভাবে তাকে সাজেস্ট করে সেভাবে এটাকে মেনটেন করতে হয়, কোনো প্রবলেম হলে ডেন্টিস্টের সাথে যোগাযোগ করতে হয়। এটা যদি করা হয়, এটা শতভাগ সফলতা লাভ করে, যদি প্রোভাইডেড দ্যাট সেই প্রবীণ মুখ দাঁতের স্বাস্থ্যের সাথে সাথে তার সাধারণ স্বাস্থ্য ব্যবস্থাটাকেও যত্ন নিচ্ছেন। আর ইমপ্লান্টের কথা যেটা বলছেন বা ইমপ্লান্ট সাপোর্টেড প্রস্থেসিস, এটা তো অবশ্যই আমাদের প্রস্থোডন্টিক্স একটা বিষয় আছে যেটা বিশেষায়িত বিষয় এবং মাল্টিডিসিপ্লিন একটা ট্রিটমেন্ট হয়ে থাকে। ডেন্টাল ইমপ্লান্ট করে দাঁত প্রতিস্থাপন করি স্থায়ীভাবে, এবং অনেক ক্ষেত্রে ইমপ্লান্ট স্থাপন করে প্রতিস্থাপন করা যায় অস্থায়ীভাবেও, যেটাকে ওভার ডেঞ্চার বলি আমরা। এই দুটা বিষয়ে কিন্তু সাফল্যের পরিমাণ প্রায় শতভাগ, প্রোভাইডেড দ্যাট যে রোগীর স্বাস্থ্যর অবস্থা ভালো, তার যেটুকু হাড় অবশিষ্ট আছে চোয়ালে সেটুকুর অবস্থা ভালো এবং উনি এটাকে মেনটেন করছেন, বা তার পরিবারের সদস্যরা বা তার কেয়ার গিভার এটাকে মেনটেন করাচ্ছেন। সুতরাং এই ক্ষেত্রে আমি বলতে পারি প্রবীণদের দিন যত যাচ্ছে চিকিৎসা ব্যবস্থার উন্নতির সাথে ওনারাও সচেতন হচ্ছেন এবং চিকিৎসা অত্যাধুনিক ব্যবস্থা তারা গ্রহণ করার চেষ্টা করছেন। যত দ্রুত আরও করতে পারবো এই ব্যবস্থাটা তাদের মধ্যে আমরা পৌঁছে দিতে পারবো। একেবারে শেষ একটি প্রশ্ন করতে চাই, ইমপ্লান্ট বা ডেঞ্চারের ক্ষেত্রে কোনো জটিলতা দেখা দিতে পারে কিনা? অবশ্যই দেখা দিতে পারে। ডেন্টাল ইমপ্লান্ট যেমন একটি আধুনিক চিকিৎসা, তেমন একটি অত্যন্ত স্পর্শকাতর এবং জটিল চিকিৎসা ব্যবস্থা, খুব সাধারণ নয়। এটির জন্য অবশ্যই স্পেসিফিক স্কিল বেসড ট্রেনিং দরকার আছে। সার্টিফিকেট বিহীন কারোর এই চিকিৎসা করা উচিত না। আর যদি সম্ভব হয় অবশ্যই পোস্ট গ্রাজুয়েট যারা আছেন, পোস্ট গ্রাজুয়েট ডক্টররা, তাদেরই এই স্পেসিফিক চিকিৎসাটা করা উচিত। দুঃখের বিষয় হচ্ছে যারা একদমই ডক্টর না বা যারা ডিপ্লোমা বা অন্য কিছু করে তারা প্র্যাকটিস করছেন সামহাও গভর্নমেন্টের রেজিস্ট্রেশন নিয়ে, তারাও অনেক ক্ষেত্রে এটা করে থাকেন। এই বিষয়টার প্রথম বাধা ইমপ্লান্টের জন্য। পাশাপাশি ইমপ্লান্টের কিন্তু কস্টটা এখন অনেক মিনিমাইজ হয়েছে, কারণ চাহিদা বেড়েছে তাই মূল্য কমেছে। এর আগে চাহিদা কম ছিল, ইম্পোর্ট করতে হতো, অনেক কষ্ট হতো, মানুষও আগ্রহী ছিল না। এখন কিন্তু মূল্য অনেক কমেছে এবং অনেক ডেন্টিস্টরা করছেন, এটা অনেক সৌভাগ্যের বিষয়। সেই কারণে এটা সামর্থ্যের মধ্যেই আছে। কমপ্লিকেশন হচ্ছে এটা খুলে যেতে পারে, এটা সারাউন্ডিং জিঞ্জিভা বা হাড়ে
ইনফেকশন হতে মাড়ি পারে infection যদি এটা করতে পারে। তার ওই রোগীর যদি মুখে কোনো অন্য রোগ থেকে থাকে বা তার শারীরিক ডায়াবেটিস, হাইপারটেনশন, কোলেস্টেরলজনিত সমস্যা বা সিস্টেমিক এনি ইনফেকশন, হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার থেকে থাকে, দেন এগুলো হতে পারে। ইভেন অন দেন ডেঞ্চার, তার যদি মাড়ির প্রবলেম থেকে থাকে, ডায়াবেটিস থেকে থাকে, তাহলে এই ডেঞ্চারটা তার নড়তে পারে, মাড়ি ফুলে যেতে পারে, অনেক সময় কৃত্রিম দাঁত বসানোর সাথে সাথে কেটে যেতে পারে, যেহেতু নতুন একটা জিনিস, আমার চশমার মতো এটা একটা অ্যাপ্লায়েন্সেস। সুতরাং সেক্ষেত্রে ইমিডিয়েটলি ডেন্টিস্টের সাথে কন্ট্যাক্ট করতে হবে। হি অর শি নোজ দ্য বেস্ট সলিউশন অফ ইট, এবং অবশ্যই তারা করে থাকেন, আমাদের ডেন্টিস্ট এটা করে থাকেন, এবং এই কমপ্লিকেশনগুলো খুব যে লাইফ থ্রেটেনিং বিষয়টা এরকম না। এটা আসলে হচ্ছে কি ডেন্টিস্টের কাছে গেলে এটা ওভারকাম করে আসা সম্ভব। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়ের জন্য, এবং আপনাকে সাধুবাদ জানাই আপনাদের এই ধরনের উদ্যোগের জন্য। ধন্যবাদ আপনাকেও এবং যমুনা টিভিকেও। দর্শক, এই ছিল ডক্টরস অন কলের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।